স্যার আমরা প্রথমেই অনেকটা আগের সময় অতীতে ফিরে যাব, যেখানে আমাদের একটু জানতে ইচ্ছে করে যে ফিজিক্সের প্রতি আপনার যে আকর্ষণটা বা ফিজিক্সের প্রতি আপনার টান, সেটা কি একদম স্কুলের সময় থেকে নাকি কলেজের সময়, বা সেই সময় আপনাকে কারা অনুপ্রাণিত করেছিল এই সময় এই ব্যাপারে? শোনো, আমি অতি সাধারণ মানুষ। ওই যে একটা বলবো যে বাল্যকাল থেকে বিজ্ঞানে আমার খুব টান ছিল এবং সেইটা আমি অনুসরণ করে গেছি, এটা একেবারেই সত্য না। কথা হলো, আমরা ট্র্যাডিশনালি একটা মাস্টার ফ্যামিলি, সেই হিসাবে প্রায় ছেলেবেলা থেকেই এইটা মনে নির্দিষ্ট ছিল যে ওই একাডেমিক লাইনে থাকবো। তারপরে যখন আইএসসি পড়লাম, ম্যাথমেটিক্স আর ফিজিক্স এই দুটো সাবজেক্ট ভালো লাগতো, কিন্তু বাবা নিজে ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস এমএসসি থেকেও একটা স্কুল মাস্টারি করে সারা জীবন কাটিয়েছে, কিন্তু উনি একটু ডিসকারেজ করলেন যে ম্যাথমেটিক্স পড়ে তো কিছু হবে না, চাইলে আমার পক্ষে বাই এলিমিনেশন সো টু সে ফিজিক্স সাবজেক্টটা নিয়ে। এই হলো আপনার মানে ওই সময়, মানে স্কুল বলুন কলেজ বলুন, ওই সময়টা থেকে কোনো এমন কেউ কি ছিল যে আপনাকে ফিজিক্স পড়বার জন্য, মানে বিশেষত ফিজিক্স পড়ার জন্য ইন্সপায়ার করেছিল? না, বরং আমি সিটি কলেজ থেকে আইএসসি পাস করেছি। উনি যখন উনি খুব চেয়েছিলেন যে আমি সিটি কলেজেই কন্টিনিউ করি, এবং সিটি কলেজে ফিজিক্স অনার্স ছিল না, ম্যাথমেটিক্স অনার্স করবো। তা উনি যখন শুনলেন যে আমি ফিজিক্স অনার্স করবো এবং রেজিডেন্সিয়াল চলে যাচ্ছি, উনি বাবাকে বললেন যে ও ফিজিক্স অনার্স নিয়ে তো ভালো করবে না, কারণ ও এক্সপেরিমেন্টে খুব ভালো নয় আর ছবিও আঁকতে পারে না। কিন্তু থিওরিটিক্যাল ফিজিক্সের ব্যাপারটাতে আগ্রহ কি মানে পড়ার সময় কি হলো না সেটা আরো পরে? এটাও ওই ম্যাথমেটিক্স আর ফিজিক্সের একটা সিনথেসিস। আগেই বলেছি যে ম্যাথমেটিক্সে ইন্টারেস্ট ছিল, কাজে ন্যাচারালি ওই দিকেই গেলাম। তবে একটু আগে যে বলছিলাম যে আমার স্পেশাল পেপার ছিল এক্স রে ক্রিস্টালোগ্রাফি, সেটার হিস্ট্রি একটু আছে। তখন ছিল দুটো সিস্টেম, থিসিস গ্রুপ আর প্র্যাকটিক্যাল গ্রুপ। মানে দুটো পেপার, স্পেশাল থিওরিটিক্যাল পেপার, স্পেশাল প্র্যাকটিক্যাল পেপারের বদলে একটা ওরা বলতো ডিসার্টেশন দেওয়া যেতে পারে। এখন আমাদের বছর অনেকেই সেই ডিসার্টেশন দিতে চাইল, এবং তখন রমেশচন্দ্র মজুমদার, তোমরা নাম জানো কি জানি না, উনি ছিলেন, ওর কাছেও অনেকে যেতে চাইল। তখন এই বললেন, মেঘনাথ শাহ তখন এটা না, এত ছেলেকে আমি থিসিস লিখতে দেবো না, আমি এলিমিনেট করব। এবং আনফর্চুনেট, যদিও আমি বিএসসিতে ফার্স্ট হয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেই এলিমিনেশনে আমি কাটা পড়লাম। কারণ যেদিন উনি এলিমিনেশন টেস্টটা অ্যারেঞ্জ করলেন, সেদিন আমি জ্বরে পড়ে আসতে পারিনি। ওর কাছে ই করলাম, গিয়ে বললাম যে স্যার আমি আসতে পারিনি, আমাকে একটা কিছু চান্স দেবেন না। উনি খুব কড়া ভাবে, উনি তো মানুষটি মোটেই ছিলেন না, একটু কড়া ধরনের লোক ছিলেন। উনি কড়া না, ও সমস্ত তোমাদের অভিজ্ঞতা আমি শুনতে চাই না, হ্যাঁ, তো কোনো রকম চান্স আমি দিতে পারবো। কাজে বাধ্য হয়ে আমার যেটা ইচ্ছা ছিল যে ওই ডিজার্টেশন গ্রুপে যাওয়ার, সেটা হলো না। এবং তখন আমি দেখলাম, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, শুনেছিলাম যে একটা এমএসসি রেজাল্টে প্রফেসরদের ভিতরে একটা ঝগড়াঝাটি হয় যে কার স্পেশালের স্টুডেন্ট ফার্স্ট হবে। তখন দেখলাম যে সেই হিসাবে বোধ হয় এক্স রে ক্রিস্টালোগ্রাফি দিলে ওইখানে খালি আছে।
কিন্তু ধরুন আপনি পরে যখন প্রেসিডেন্সি কলেজে আপনি পড়াচ্ছিলেন, মানে আমরা যখন সেটা ছাত্র বা অনেক- সবাই ছাত্র, সেই সময়ের সঙ্গে তুলনা করলে ধরুন আপনাদের সময় ধরুন শিক্ষকদের সঙ্গে ছাত্রদের সম্পর্ক বা সেই পরিবেশটা কিরকম ছিল? এখন দেখো আমার সঙ্গে কিরকম ছিল আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে পারি, সেটা হয়তো সবার ইসের সঙ্গে মিলবে না, কিছুটা মিলবে না। তা আমার দৃষ্টিভঙ্গিতে আমি তো সায়েন্স কলেজে তো বটেই, প্রেসিডেন্সি কলেজেও বেশ একটু সমীহ করে চলতাম, একটা দূরত্ব ছিল। কারণ ক্লাসের বাইরে যে গিয়ে কিংবা ক্লাসের ভেতরেও যে দাঁড়িয়ে বলবো যে এই জিনিসটা আমার সন্দেহ হচ্ছে, পুষ্ট হচ্ছে না, এটা কোনোদিন করার সাহস পাইনি। তবে তার ভেতরে আমাদের প্রেসিডেন্সি কলেজে ডক্টর কুলেশকরের এইটা লেকচারগুলো সবচেয়ে ইমপ্রেসিভ মনে হতো। তার কারণ তিনি তখন মনে হতো যে তিনি প্রত্যেকটা স্টেপই বোর্ডের উপরে ডিডিউস করছেন, কোনো ফাঁকি বা ফাঁক এখানে নেই। পরে কিন্তু বুঝেছি যে অ্যাপারেন্টলি সেটা মনে হলেও অনেক জায়গায় ওর সেই ভিতরে ওর ডিরেকশনের ভিতরে গলতি ছিল। যাই হোক, হি ইমপ্রেসড আস ভেরি মাচ ইন স্টুডেন্টের, সবাই বলবে তখনকার যারা। আর ওভারঅল এমনি স্ট্যান্ডার্ডটা কিরকম ছিল বলে আপনি মনে করেন সেই সবার ধরুন আজকের তুলনায়? আজকের তুলনায় টিচিং স্ট্যান্ডার্ড আমার তো মনে হয় যে খারাপ ছিল, দুটোই খারাপ ছিল। মানে আমরা স্টুডেন্টরাও খারাপ ছিলাম, টিচাররাও খারাপ ছিল। টিচাররা খুব নেগলিজেন্ট ছিলেন। মনে করে একজন টিচার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ছিল বিএসসিতে, থার্ড ইয়ারে ফিজিক্যাল অপটিক্সটা পোলারাইজেশন ব্যাপারটা একবারে টাচড হয়নি। আমরা গিয়ে সেই টিচারকে বললাম, দেখলাম যে ফোর্থ ইয়ারে ওরা কোনো ক্লাস নেই, গিয়ে বললাম যে স্যার আপনি কয়েকটা স্পেশাল ক্লাস নিয়ে পড়বেন। উনি অত্যন্ত দুরূহভাবে বললেন যে দেখো আমার অনেক খাটুনি, তারপরে স্পেশাল ক্লাস নিতে পারবো না। তাহলে আমরা এটা কী করি? বই পড়ি না, আমি আর কিছু জানি না। এই ছিল টিচারদের অ্যাটিটিউড। আর আমরাও বলছি যে এখনকার স্টুডেন্টদের চেয়ে অনেক ইনফিরিয়র ছিলাম, যে আমরা পরীক্ষা এবং পাঠ্যপুস্তকের বাইরে কোনো চিন্তা ভাবনা করতাম না। কিন্তু আমার শিক্ষক জীবনে আমি দেখেছি, পেয়েছি অনেক ছাত্রই যারা পাঠ্যসূচির বাইরে অনেক পড়াশোনা করে এবং বেশ বেশ রিজনেবল প্রশ্ন সেসব বিষয়ে এসে পড়েছে, এবং আমার সাধ্যমতো আমি মিট করতে চেষ্টা করছি। কাজে ওভারঅল দুদিক থেকে, টিচারের দিক থেকে এবং স্টুডেন্টের দিক থেকে ডেফিনেটলি যায়। সেটা তো স্যার আপনারাই আমাদের করতে ইন্সপায়ার করেছিলেন খানিকটা বাইরে যে করবো। এই চেঞ্জটা ধরুন আপনাদের সময় থেকে যখন দেশে হয়তো রিসার্চটা সেরকম ছিল না, রিসার্চ এবং টিচিং এই দুটো কিছু অনেকটা বেশি হয়তো ইন্টারলিঙ্ক দেন আমরা সচরাচর বলে থাকি, যে আপনাদের সময় যখন আপনারা পড়াচ্ছেন তখন রিসার্চের ইয়েটাও দেশে অনেকটা, তার ফলে ছেলেমেয়েরাও অন্য লিবার্টি এবং ভাবতে শিখেছে। দেশে শুধু নয়, স্পেশালি প্রেসিডেন্সি কলেজে ধরো আমি এবং শ্যামলবাবুয়ের দুজনেই অ্যাক্টিভলি রিসার্চ করতাম। ডক্টর ঘোষালও জীবনে খুব ভালো কাজ করেছেন, যদিও প্রেসিডেন্সি কলেজে যখন ছিলেন তখন উনি প্রায় কিছু করতে পারেননি বা করেননি। আচ্ছা, আবার একটু পুরোনো প্রসঙ্গে ফিরে আসি। যে গবেষণা মানে রিসার্চের সিদ্ধান্ত নিলেন, সেই ব্যাপারে মানে সেটা কি করে হলো? কারণ এমএসসি পাস করে তো বেশিরভাগই রিসার্চ করেন না, আপনার অবশ্য ভালো হয়েছে। যাই আগেই বলেছি যে এরকম আমার ওর পথটা নির্দিষ্ট ছিল, যে ওই সমস্ত বেঙ্গল সিভিল সার্ভিস ওসব পরীক্ষা দেবো না। আমার পথ হলো লেখাপড়ায় থাকা, এবং লেখাপড়ায় ওই বেশি পাস পড়তে পড়তেই এইটুকু বুঝেছি যে কিছু একটা রিসার্চ না করলে খুব এখানে ওঠা যাবে না। আর তাছাড়া তখন এমএসসি পাস করতে তখন একটা আগ্রহ হয়েছে যে কিছু একটা নিজে করি, কিছু একটা, যদিও একটা ভয় ছিল মানে তখন একটা ভাবতাম রিসার্চ করা
মানে সে তো হাইসেনবার্গ, শর্ডিঙ্গার এই টাইপের লোক, আমি কিছু পারবো। যাই হোক, তবু একটা নিজের ঔদ্ধত্য বলো যাই বলো, আচ্ছা চেষ্টা করে দেখি। কিন্তু সেও রিসার্চে প্রথমে গেলাম ডক্টর করের কাছে গিয়েছিলাম, কিন্তু কয়েক মাস করে ওইটাই কারণ তখন লোকে রিসার্চ করতে মেঘরাজ স্যারের কাছেই প্রথমে যেত। কিন্তু আমার তো ওই যে ভয়টা মেঘরাজ স্যার সেই রূঢ় ব্যবহারটা করে দিয়েছিল যে আমি তখন ও আমার ঠিক পোষাবে না। ডক্টর করের ব্যবহারটা সেই হিসেবে খুব ভালো ছিল। আমায় ওর কাছে গেলাম, জমেও উঠেছিল। কিন্তু তারপরে উনি ওর একটা পেপার দিলেন যে এই পেপারটার বেসিস দিয়ে তুমি আরও একটু এইরকম কাজ। আমি সে পেপারটায় দেখলাম যে উনি এক জায়গায় বেসেল ফাংশনের একটা অ্যাপ্রক্সিমেশন করেছেন, কিন্তু অ্যাপ্রক্সিমেশন করেছেন যেখানে অ্যাপ্রক্সিমেশনটা করেছেন অ্যাসিম্পটোটিক, যে when the argument tends towards infinity, very likely. উনি কিন্তু অ্যাপ্রক্সিমেশন করেছেন যে রিজিয়নে যেখানে আর্গুমেন্ট ইজ লেস দ্যান ইউনিটি। আমি বললাম স্যার এটা তো আমি কিছুতেই মানতে পারছি যে এটা। উনি বলছে দেখো তুমি যদি অত খুঁতখুঁতে হও ফিজিক্সে তাহলে করবে, ফিজিক্স রিসার্চে একটু ওরকম অ্যাপ্রক্সিমেশন। আমি এটা কিছুতেই মানতে পারলাম না। অথচ মানুষটি এত ভালো ছিলেন যে তাকে ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগলো। তাহলে আমি বললাম অনেস্টি সে যে স্যার আমি কিন্তু এটা মানতে পারছি না এবং আমি আপনার কাছে আসবো। তখন তো একটু বেশ কর্নার্ড অবস্থা। তখন দেখলাম যে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, কেদারেশ্বর ব্যানার্জি তখন অ্যাসোসিয়েশনে মহেন্দ্রলাল সরকার প্রফেসর, তিনি এক্সরে ক্রিস্টোগ্রাফিতে কাজ করেন। আমি বললাম যে যাই হোক আমার ওই যে এক্সরে ক্রিস্টোগ্রাফি স্পেশাল সেটা এখানে এক্সপ্লয়েট করতে পারবো। আর কেরিয়ারটা ভালোই ছিল, কাজে ওখানে অ্যাপ্লাই করলাম, স্কলারশিপটাও পেয়ে গেলাম। তারপরে খুবই আমার খারাপ ফেজ, 4 বছরেরও বেশি। তোমরা পিসিন জিনিসটা জানো কিনা জানি না, এই যে ডিমাউন্টেবল হ্যাডিং টিউব। আমার প্রথম কাজ ছিল যে একটা হ্যাডিং টিউব সেটা সেট আপ করা, মানে হাই ভ্যাকুয়াম করতে হবে এবং ভ্যাকুয়াম প্রুফ করতে হবে। সেটা করতে গিয়ে সেই যে ভ্যাকুয়াম প্রুফ করে পিসিন একটা সিলিং ওয়াক্স ছিল, সেইটা ঘষে ভ্যাকুয়াম প্রুফ করা বহুদিন লেগে গেল। শেষ পর্যন্ত বেরোলো যে ভ্যাকুয়াম প্রুফ কোনো কি যে পাম্পটা আমাকে দেওয়া হয়েছিল, যে পাম্প ইটসেলফ ওয়াজ লিকিং। এইরকম ইটি করে 4.5 বছর কেটে গেল। আই কুড ডু অ্যাবসলিউটলি নাথিং। মানে পিসিন এক্সপিরিয়েন্স হলো, রিসার্চ এক্সপিরিয়েন্স ইউজিং সিলিকনস। এই অবস্থায় তো আমি ওখান থেকে আশুতোষ করে একটা ইন্টারাপ্ট করছি, এই স্টেজে আপনি থিওরিটিক্যাল ফিজিক্সে কাজ করবেন এরকম ভাবছেন না তখন? থিওরিটিক্যাল ফিজিক্সে কাজ করবো না সেটা ভাবিনি, কারণ থিওরিটিক্যাল ফিজিক্সে আমি ডক্টর কোরের কাছে তো থিওরিটিক্যাল ফিজিক্সে কাজ করতে গিয়েছিলাম, এবং অ্যাসোসিয়েশনে যখন ছিলাম তখন এই পিসিন ঘোষার সঙ্গে সঙ্গে ওর লাইব্রেরিটা খুব ভালো ছিল, বই জার্নাল দিক থেকে। ওর বই জার্নাল আমি অনেকটা সময় তো পাওয়া যেত, আমি বই জার্নাল ঘাঁটতাম, ভাবতাম যে কিছু অনেক পেপার পড়েও মাঝে মাঝে বেশ দেখতাম যে হ্যাঁ পেপারটা তো বুঝতে পারছি, কিন্তু হোয়াট টু ডু সেইটা কোনো হদিশ পেতাম না। এইরকম একটা অবস্থা ছিল। কাজে যখন আমার থিওরিটিক্যাল কাজ করার ইচ্ছা ছিল এবং মনে এরকম একটা খুব একটা অন্যায় আশাও ছিল, বোধহয় অসম্ভব আশা, যে হয়তো আমি নিজেই পড়ে শুনে কিছু করতে পারবো, কিন্তু ওই দেখলাম যে ওই আটকে যাচ্ছে, ঠিক করতে পারছি। তো যখন ছেড়ে দিতে হলো ওই অ্যাসোসিয়েশনের ওই ডিপার্টমেন্টটা, তখন আমি আশুতোষ কলেজে গেলাম। প্রথম 6 মাস আমি খুবই ডিপ্রেস করেছিলাম যে কিছুই আমার হলো না। কিন্তু তারপরে আবার ঘুরে আমার সেটা মেন্টাল একটা স্ট্রেনিং আছে, বারবার সবারই মেন্টাল ইলাস্টিসিটি আছে, আমার বোধহয় একটু বেশি আছে, কারণ এই যখন 4 বছর 4.5 বছর পরে আবার আমি করলাম, তখন যে দেখি কি এই হার্ডওয়ার্কটা কী করে ক্রস করতে পারি, কী করব।
তখন আমি নিখিল বাবু, প্রফেসর এনার সেন ছিলেন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের প্রফেসর, ওর কাছে গেলাম। উনি আমাকে একটু করলেন, ডিসক্রাইব করলেন, তোমরা ফিজিক্সের স্টুডেন্ট, তোমরা তো ম্যাথমেটিক্স কিছুই জানো না, আমি তো যা কাজ করি তাতে ম্যাথমেটিক্স জানা দরকার, তুমি কি পারবে? আমি বিস্তৃতভাবে বললাম, স্যার চেষ্টা করে দেখবো পারবো কিনা। যাই হোক, এইখানে it is something of a miracle I can't explain. উনি যে আমাকে কোনো প্রবলেম দিলেন বা হাতে করে কিছু শেখালেন তা না, কিন্তু ওর ওইখানে একটা সেমিনার ছিল, সেই সেমিনারটা অ্যাটেন্ড করতে করতে সামহাও বড় করতো। আমি দেখলাম যে একটা জিনিস আমি করতে পারি, অলমোস্ট এখন মনে করি যে অলমোস্ট ট্রিভিয়াল, যাই হোক আমার মনে করি এটা করতে পারি। ওকে গিয়ে বললাম যে হ্যাঁ এইরকম আমার একটা মনে হচ্ছে, এটা কি করতে পারো? তুমি বলে যে হ্যাঁ করতে পারো, তবে তুমি যেভাবে ভাবছো তার চেয়ে এইরকমভাবে করলে জিনিসটা ট্যাকেল করা সোজা হবে। আমি করলাম এবং নিজেই করলাম, করলাম পরে উনি বললেন যে এ তো ভালোই হয়েছে, তা এটা সায়েন্স অ্যান্ড কালচারে একটা নোট দিয়ে দাও। বলে উনি বললেন যে তুমি তো লিখতে পারবে না, আমি লিখে দিচ্ছি। বলে উনি নিজে লিখে দিলেন, কিন্তু ডিড নট অ্যাড হিজ নেম। একটা আমার নামেই পাবলিশ, ওইটাই আমার প্রথম পাবলিকেশন। সেটা জানি। আচ্ছা, কিন্তু আজকে আমি বুঝে পরে ওটা আবার এক্সপ্যান্ডেড হয়ে বুলেটিন অফ ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটিতেও পাবলিশ হয়েছিল আমার একটা নামে। কিন্তু আজকে আমি বুঝি যে ও পেপারটা একটু ডিফেক্ট হচ্ছে। তাহলে আমি খুব একটা এখন সাধারণভাবে লোককে বলতে চাইলে যে দ্যাট ইজ মাই ফার্স্ট পাবলিকেশন। এই তো তারপর একবার তার খুলে গেল পরে, তো আমি তো তখন বেশ ভাবছি করছি, সব কিছু নানা রকম কথা ভাবছি, সেনের কাছে যাচ্ছি যে এইরকম মনে হচ্ছে, এটা করবো সেটা করবো। উনি তখন দেখলাম যে উনি একটা হ্যান্ডিক্যাপ হয়ে দাঁড়িয়েছেন, কারণ কোনো বিন্দুমাত্র নতুন কথা বললেই উনি সেটা অ্যাকসেপ্ট করতে চান না এবং যত রকমের অসম্ভব সম্ভব আপত্তি দেন। আমি মনে করলাম যে এখন আর ওর কাছে সুবিধা নেই, এবং যেটা আমাকে জোর দিল সেটা একটা এখন বলি যে ট্রিভিয়াল ব্যাপার। আমি নেচারে একটা নোট পাঠিয়েছিলাম, ওই তখন বলতো সরসেল সিঙ্গুলারিটি, তো আমার জানো সরসেল সিঙ্গুলারিটির ওপরে একটা ছোটো নোট নেচার থেকে রিজেক্ট করলো, কিন্তু রেফারি রিপোর্ট যা পাঠালো সে আমাকে খুব উৎসাহ দিল। রেফারি রিপোর্ট দিল যে হ্যাঁ এটা তো কোনো ভুল নেই, কিন্তু আইনস্টাইন যখন ব্রিটেনে এসেছিলেন তখন এইসব জিনিস আমরা তার সঙ্গে ডিসকাস করেছি। আমি তো তখন খুব একেবারে একটা অন্যরকম জগতে চলে গেছি, যে আইনস্টাইন ডিসকাস করেছিলেন সেই বিষয়ে। যাই হোক, তো ছাপা হলো না, কিন্তু আমাকে ওটা খুব একটা ইন্সপিরেশন দিল, যেমন হ্যাঁ আমি কিছু করতে পারি। তো তখন আমি দেখলাম যে নিখিল বাবুর কাছে থাকাটা চেয়ে আমার ইন্ডিপেন্ডেন্ট সরে যাওয়াই ভালো। আমি সরে গেলাম, আশুতোষই আছে তখন আশুতোষ করে যাচ্ছে, কিন্তু তখন তার একটু পরে ওই অ্যাসোসিয়েশনে অ্যাডভার্টাইজ হলো রিসার্চ অফিসে, ডিপার্টমেন্টটা নতুন হয়েছে, দেবিদাস বাবু রিজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কয়েকজন রিসার্চ স্কলার ছিল, সবার বিশ্বাস, তোমার নাম জানো নিশ্চয়ই, তারপরে নিমাই শীল, মনোজেন্দ্র রায় চৌধুরী, এরা তিনজন ছিল রিসার্চ স্কলার। মনোজেন্দ্রবাবুর সিনিয়র স্কলার, ওরা জুনিয়র স্কলার। আমি রিসার্চ অফিসের পোস্টে অ্যাপ্লাই করলাম এবং পোস্টটা পেয়ে গেলাম। পরে তখন আমার তো একটা ভয় হয়ে গেছে, ডক্টর গড়ের সঙ্গে আমি একসঙ্গে কাজ করতে পারিনি। প্রফেসর সেনের সঙ্গেও কাজ করতে গিয়ে দেখেছি যে ওই একসঙ্গে কাজ করা ওটা ঠিক আমার পোষায় না। কাজে আমি ভয় পেলাম যে এরকম দেবিদাস বাবুর সঙ্গেও আবার সেই প্রশ্ন ওঠে না। আমি সেই জন্য ওদিকে আর গেলামই না, ওর সঙ্গে দেখা করলাম, জয়েন করে। ওই যেমন বললেন যে আপনি কী লাইনে কাজ করছেন, বললাম যে আমি জেনারেল কাজ করছি। তখন একটা ফিজিক্যাল রিভিউতে একটা পেপারে
প্রুফ আমার হাতে ছিল, প্রুফটা ওকে দেখালাম যে এই পেপারটা লাস্ট টাইম প্রডিউস করেছি। সেটা আপনার একার কাজ? সেটা আমার একা এবং আশুতোষ করেছে কমান্ড। সেটাই কি রায়চৌধুরী কোশ্চেনের না, সেটা রাইট ইকুয়েশন না, সেটা যেটা তুমি জানো, ওই যে আইনস্টাইনের রেজাল্টটাকে একটু কন্ট্রাডিক্ট করছে। তা উনি টুবি ফ্রাই করে কিছুই বুঝলেন না, হঠাৎ একটা ট্রান্সফরমেশনটা আপনি করলেন, এই ট্রান্সফরমেশনটা কি আপনার? তবে না, এই ট্রান্সফরমেশনটা ঠিক আমার নয়, অন্য আরেকজন আগে ইউজ করেছে। তবে উনি আর কিছু বললেন না, উনি যে হ্যাঁ আপনি চালিয়ে যান আপনার মতো, অথবা আপনি আমার লাইনে কাজ করুন, কোনটাই কিছু বললেন না। আমিও ভাবলাম যে বেঁচে গেছি, নিজের মতো কাজ। কিন্তু জেনারেল রিলেটিভিটিটাতে কি আপনার প্রফেসর সেনের কাছেই প্রথম মানে কাজ করার এক্সপেরিয়েন্সটা, ওটা নিয়ে আপনি আগেই ভাবছিলেন? আগে আমি খুব স্পেসিফিক্যালি না, আমি ধরো কোয়ান্টাম মেকানিক্সের সেই ডিরাকের বই সব যে বুঝতে পেরেছি তা বলবো না, ডিরাকের বই তো এটা ওটা যাও তো বললাম যে লাইব্রেরিতে যা বই পড়তাম তাই ই করতাম। ওকে যখন বললাম যে এরকম আমি কাজ করতে চাই, উনি বললেন যে আমি তো তোমার থিওরিটিক্যাল ফিজিক্স কাজ করি না, তবে আমি জেনারেল রিলেটিভিটিতে কাজ করছি। জেনারেল রিলেটিভিটিতে আমি তো কিছুটা পড়েছি, টলমেন্ট করেছি, সেইটা এইভাবে জেনারেল রিলেটিভিটি। স্যার প্রশ্ন ছিল এই আইনস্টাইনের পেপারটা সম্বন্ধে, মানে আইনস্টাইনের প্রভাব তো সাংঘাতিক এখনো আছে, তো সেই পেপারের মানে সমালোচনা বলবো না, সেই পেপারে খানিকটা মানে নতুন জিনিস করা, এটা তো মানে ধরুন আপনার তার তখন যা বয়স বা অভিজ্ঞতা, সেটাকে খুব সাহসের প্রয়োজন। এটা এই গুণ বা দুর্বলতা আমার ছিল যে আমি একটু দুঃসাহসী ছিলাম। দুঃসাহসী ছিলাম সমাজ, যে যখন কোনো টিচার ভুল পড়াতেন, আই হ্যাড দি কারেজ, আমি বলতাম না কিন্তু মনে মনে আমি সেটা ই করতে পারতাম যে ভুল পড়াচ্ছি। কাজে ওই ইস্যু থেকে আর এক স্টেপ গিয়ে ওটাও, যাই ওখানে দুঃসাহসী ছিলাম। একটা প্রশ্ন এখানে যে ওই সময় তো ধরুন নিউক্লিয়ার ফিজিক্স সেদিকে অনেক জনপ্রিয়, কারণ তখন সেটা তার পিকে উঠেছে। সেই সময় জেনারেল রিলেটিভিটিও অতটা জনপ্রিয় কিন্তু ছিল না, কিন্তু তা সত্ত্বেও আপনি এই সাবজেক্টটাতে এতটা। আচ্ছা, ডেফিনেটলি এখানে নিউক্লিয়ার ফিজিক্সই আমার ছিল, কিন্তু এখানে একেবারেই একটা পার্সোনাল ফ্যাক্টর। নিউক্লিয়ার ফিজিক্সের সঙ্গে আইডেন্টিফাইড ছিলেন প্রফেসর এম এন সাহা ইন ক্যালকাটা। কিন্তু নিউক্লিয়ার ফিজিক্স করতে হলে ওর কাছে যেতে হবে, ওটা হবে না। আচ্ছা, ক্রিয়েটিভিটির ব্যাপারে আপনার সঙ্গে কি কখনো অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসুর কোনো আলোচনা হয়েছিল, বা উনি কি কোনো রকমভাবে উৎসাহ দিয়েছিলেন? ওর সঙ্গে আমার খুবই সামান্য আলোচনা হয়েছিল। উনি একবার, আমি একটা ভুল কথা, এখন ওই ভুল কথা প্রচার করেছিলাম, একটা ভুল কথা, মানে ওই পার্শিয়াল মেট্রিকে একটা ট্রান্সফরমেশন করে একটা ফর্ম পেয়েছিলাম যাতে একটা এক্সপোনেনশিয়াল ফিল্ড শর্ট ডিস্টেন্সে আসে। উনি বললেন যে তুই এই এক্সপোনেনশিয়াল ফিল্ডটা পাচ্ছিস, দেখতো তুই কোনো রকমে এটা নেগেটিভ মাস হলে কি হয়, এবং সেই হিসাবে হয়তো ওর আইডিয়াটাও বললেন যে নিউক্লিয়ার ইন্টারাকশন, এটা কোনো একটা নেগেটিভ মাসের প্রেজেন্স ইন দ্য নিউক্লিয়াসের টার্মসে এক্সপ্লেইন করা যায় কিনা। আমি কিছুকাল পরে নিজেই বুঝতে পারলাম যে আমি বললাম যে স্যার নেগেটিভ মাস একটা করতে পারি, কিন্তু তাতে কোনো সুবিধা হবে না, কারণ আমি মূল যেভাবে যে কথাটা বলেছিলাম সেটাই ঠিক নয়। এই একটা। আর একটা কন্ট্যাক্ট হয়েছিল, প্রথম সামার স্কুল হয় মুসুরিতে, সেটা 1959-এ হবে বোধ হয়, 59 আর 60। সেটা মুসুরি সামার স্কুলে রমেশ মজুমদার এবং ডক্টর কোঠারি, ডিএস কোঠারি, এরা ছিলেন অর্গানাইজার, আর ডিরেক্টর এমনি ছিলেন প্রফেসর এস এম। ডিরেক্টর হি ওয়াজ ক্রিয়েটেড ডিরেক্টর, কিন্তু অর্গানাইজ এরাই করেছিল। এখন রমেশ বাবুর সঙ্গে আমার একটা যোগাযোগ হয়েছিল,
সেটাও একটু অদ্ভুত হয়, পুরো একাডেমিক কাজ না। রমেশবাবুর কোনো একটি আত্মীয়ার সঙ্গে আমার একটা বিবাহের সম্বন্ধ এসেছে। তা রমেশবাবু আমাকে পরখ করার জন্য আমাকে ডেকে পাঠিয়েছিলেন। অবশ্য এর ভিতরে অনেক ঘটনা ঘটেছে, সেইগুলো তিনি আমার ওই একটা পেপার, সেটা একটা ঘটনা যে একটা সলিড স্টেট ফিজিক্সে আমার একটা নোট করেছিলাম, কিন্তু সেই নোটটা ইটস সো হ্যাপি যে কুলসান বলে একজন বিখ্যাত লোক, তিনি ওটা রেফার করেছিলেন খুব ভালোভাবে। তা আমি রমেশবাবু বললেন যে তোমার কাজকর্ম কি বলো তো? বললাম যে এইরকম এই কাজকর্ম, যদি জেনারেল রিলেটিভিটি করছো এই তো হবে না, তবে এই সলিড ফিজিক্স কাজটা এটাই তো এখন দেশে খুব আদর পাবে, টাকা পয়সা এখানেই আসছে, তুমি এই সলিড ফিজিক্সটা ধর। আর তারপরে উনি আমাকে একটা আইআইটিতে চাকরি দিতেও, আইআইটি খড়গপুরে চাকরি দিতেও চেষ্টা করেছিলেন। মানে উনি আমার নাম, আমি অ্যাপ্লাই করেছিলাম না, তারপর তো উনি নাম প্রপোজ করেছিলেন। যাই হোক, এইভাবে পরিচয়। তো এই জন্য রমেশবাবু অর্গানাইজেশন বলে উনি আমাকে ইনভাইট করেছিলেন সেই সংস্কৃতি, আদারওয়াইজ আমি বোধ হয় ইনভিটেশন পেতাম না। যাই হোক, আমি ইনভিটেশন পেলাম এবং এইখানে আমি রিপোর্ট করেছিলাম ওই তোমরা যেটাকে আজকাল রায়চৌধুরী ইকুয়েশন বলো, ওই পেপার। এটা কবে নাগাদ? এটা বোধ হয় আমি ওটা পেপারটা তো হয়েছে 63-তে, এটা 51 প্লানে হবে। 53 হতে পারে। হ্যাঁ, 53 ও 53, এটা পরে থাকবে, এটা পাবলিশ করে রাখতে হবে। এটা 59 হবে, 59, কারণ 59। তা আমি বললাম ওই প্রবাহন কামার কবির নাম কি, কবির ছিল, কবির ভয়ঙ্করভাবে ইন্টারাপ্ট করছিল। তা আমি বললাম যে প্রফেসর বোস চেয়ারে ছিল, স্যার আমাকে কথাটা বলতে শেষ করুন, তারপরে আমি আপনার যা প্রশ্ন হয় আমি সেটা উত্তর দিতে চেষ্টা করি। উনি থামিয়ে দিলেন, আমি লেকচারটা শেষ করলাম। তখন বললেন যে এরকম রায়চৌধুরী রোটেশনের কথা বলছে এবং গেডেলের পেপারের কথা বলছে, যেখানে একটা অসম্ভব জিনিস ক্লোজ টাইপ লাইক লাইন এসেছে। কাজে আমি মনে করি না যে এই বেসিসে কাজ করা, যেটা রোটেশনের উপর বেসড, সেটার কোনো ভ্যালু আছে। যাই হোক, ও ছেলে মানুষ, এসব গ্রহ বিষয়ে যে কাজ করছে করতে পারে, আস্তে আস্তে বোধ হয় একটু পাকবে। তারপরে লাঞ্চে যখন আমার সঙ্গে দেখা হলো, তাহলে বললেন যে কিরে এখনো গেডেল পেপারে ভুল বেরোয়নি? ম্যাডাম স্যার, যখন ভুল বেরোয়নি, সবাই তো মোটামুটি পেপারটা ঠিক বলেই অ্যাকসেপ্ট করে নিয়েছে, তবে এটা ক্লোজ টাইম লাইক লাইন্সটা যেটা আসছে, এটা একটা সমস্যা, এই বিষয়ে ভাবছি। তুমি দেখলাম যে খুব ভিজিবলি দুঃখিত হলেন যে ওটা ভুল বেরোয়নি। যে ওটা আইনস্টাইনের প্রতি একটা অদ্ভুত ভক্তি ছিল, যে আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটির একটা গোলমেলের ব্যাপার হচ্ছে, এটা থাকবে না। এই তো সম্ভব। আচ্ছা, ওই রায়চৌধুরী কোয়েশনটা তৈরি হওয়ার পরে আপনার কিরকম একটা কোনোরকম কোনো বিশেষ অনুভূতি হয়েছিল যে একটা ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করলেন? আমার কিছুটা হয়েছিল যে দিস ইজ এ সিগনিফিকেন্ট রেজাল্ট, এটা হয়েছিল। কিন্তু তারপরও যে এটা মানে পিয়ার্সরা যারা, তারা এটা না করলে ঠিক তো পুরোপুরি কনফিডেন্স আসে না। কাজেই পাবলিশ করতে গিয়েও অনেক ঝামেলা হলো।
প্রথমে ওটা একটা লেটার হিসেবে পাঠিয়েছিলেন ফিজিক্যাল রিভিউতে। লেটারটা ছিল যে এই দুটো ইকুয়েশন, তারপরে আমার একটা ইকুয়েশন আর একটা কমন, যে এই দুটো ইকুয়েশন জেনারেল রিলেটিভিটিতে খুব জেনারেলি ডিডিউস করা যায় এবং তারপরে তার থেকে এই কনসিকুয়েন্স। ওদের রেফারি রিজেক্ট করলো, কিন্তু রিজেক্ট করলো খুব ইন্টারেস্টিং রিজেক্ট করলো, যেরকম উনি দুটো ইকুয়েশন বেস করে একটা ডিসকাশন করছেন। আমি বুঝলাম না যে উনি কোথেকে ওই দুটো ইকুয়েশন পেলেন। উনি গেডেলের পেপার রেফার করেছেন, আমি গেডেলের পেপার দেখলাম, গেডেলের অন্য আর একটা পেপারও একটা লেকচার পাবলিশ হয়েছে সেটাও দেখলাম। সাধারণভাবে আমি তো কোথাও এরকম লিটারেচারে এরকম ইকুয়েশন দেখিনি, কাজে আমি এটা রেকমেন্ড করতে পারি না। তবে আমার অনুরোধ যে লেখক যেন এটা একটু কীভাবে এটা ডিডাকশান আসে অথবা কোথায় ইকুয়েশনটা আসে সেইটা যদি লিখে জানান তাহলে আমি কনসিডার করতে পারি। আমি তখন দেখলাম যে তাহলে তার লেটারে হবে না, একটা পেপার করতে হয়। আমি একটা পেপার করলাম, তখন আর একটা জিনিস অ্যাড করলাম, একটা স্পেকুলেশন। যে স্পেকুলেশনটা হলো যে রোটেশন একটা টার্ম আনছে, এটা অ্যানালগাস সেন্ট্রিফিউগাল টার্ম, তাতে একটা বাউন্স হতে পারে। তা বাউন্স হলে যে স্টেটে বাউন্স হচ্ছে সেখানে মোর অর লেস এটা স্টেশনারি কন্ডিশন। আর গ্যামো যদিও এক্সপ্যান্ডিং ইউনিভার্স সম্বন্ধে একজন খুব বড় ওয়ার্কার, কিন্তু তিনি তার তোমরা জানো কিনা, তিনি একটা নিউক্লিওসিনথেসিসের একটা থিওরি দিয়েছিলেন, এটা বলা হয় উনি নামকরণ করেছিলেন আলফা বিটা গামা। সেটাও আবার ওর রসিকতা আছে। অ্যালফা বেথেকে ডেকে বললেন যে দেখো অ্যালফা আর হারম্যান ছিল বোধহয়, তো এইচটাকে উনি জি করে দিলেন। আর বেথেকে বললেন যে দেখো তুমি যদি আপত্তি না থাকে তোমার নামটা দিয়ে দিই তাহলে বেশ হয়। অ্যালফা ওরা গ্যামো ওনার নিজের নাম, যে অ্যালফা বিটা গামা থিওরি বলে এটাকে সফল হয়ে বলে যে তারা আমার নামটা দিতে পারে, তবে এই অ্যালফা বিটা গামা। তা যদিও উনি এক্সপ্যান্ডিং ইউনিভার্সে বলা যায় যে ফিজিক্স যে কসমোলজিটা আনা সেটার পথিকৃত কিন্তু জ্ঞান, এবং ওইখানে উনি এনেছিলেন যে এইখানে আর্লি ইউনিভার্সে যখন ডেন্সিটি টেম্পারেচার হাই ছিল তখন এই নিউক্লিওসিনথেসিসটা হয়েছিল, এবং সেই জন্য তিনি একটা ওখানে আর এক্সপ্যানশনটা আনেননি, শুধু ওইটাই এনেছেন যে আর্লি ইউনিভার্সে ডেন্সিটি অফ টেম্পারেচার খুব হাই ছিল। আমি তখন চেষ্টা করলাম যে আমি যে বাউন্স স্পেকুলেট করে পাচ্ছি যে রোটেশন থেকে, তাহলে ওই বাউন্সের কন্ডিশনটা ফিট ইন করা যায় কিনা উইথ দি কন্ডিশনস পস্টুলেটেড বাই গ্যামো অ্যান্ড আদার্স। আমি দেখলাম যে মোটামুটি একটু করে মানে রোটেশন গ্যালাক্সিগুলোর যা আছে এখানে সেই সবগুলো একটু প্লে করে এটা করা যায়, এবং ওই স্পেকুলেশনটা অ্যাড করে আমি তখন ভাবলাম যে এটা তো একটু অ্যাস্ট্রোফিজিক্সের স্ল্যান্ট বেশি হচ্ছে, অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে পাঠিয়ে দিই। অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে রিপোর্ট এলো যে এর যেটুকু ম্যাথমেটিক্স পার্ট সেটুকু তো ঠিক আছে, কিন্তু এর স্পেকুলেশন যা করেছে সেসব ডেটার উপরে বেস করে এইসব গ্যালাকটিক রোটেশন ইত্যাদিতে এগুলো খুবই আনসার্টেন, এবং তার উপরে বেস করে কোনো স্পেকুলেশন ইজ নট পাবলিশেবল। তাই ওখানে শেষ হয়ে গেল। তখন এটা কি করা যায়, যে অথচ যেটা আমার উদ্দেশ্য ছিল যে ওটা কমপ্লিশন হয় না, যে কমপ্লিশন করবো এইভাবে যে শুধু পসিবিলিটি অফ প্রিভেন্টিং সিঙ্গুলারিটি আছে ইন প্রেজেন্স অফ রোটেশন, তাই নয় আমি দেখাবো যে হয় না, সেটা তো করতে পারছি, আর স্পেকুলেশন তো অ্যাকসেপ্ট করছিলাম। তখন আমি ওইটা একটা ওয়ান রিলেটিভিস্টিক কসমোলজি ওয়ান, ওইটা দিয়ে ওয়ান মানে আমার আশা ছিল যে টুতে ওটা কমপ্লিট করবো, করে ফিজিক্যাল রিভিউতে পাঠালাম। ফিজিক্যাল রিভিউ আবার তখন কি হলো, সে রেফারি বছর দেড়েক
53 ডিসেম্বরে আমি পাঠিয়েছিলাম, আর 55-এর বোধ হয় মে ছুটিতে দিয়েছি। সে 1 বছর কোনো উত্তর দেয় না। তখন আমি কি করা যায়, ওদের চিঠি লিখি যে তোমরা কি ডিসিশন করলে, কোনো উত্তর দেয় না। তখন আমি বাধ্য হয়ে করলাম যে কি করা যায়। তখন সংস্কৃত ফিজিকে ভন লাওয়ে ছিলেন এডিটর, উনি নিজেই পেপারটা দেখতেন। তো ওরা তো তোমরা জানো না হয়তো, জেনারেল 2টো বই নিয়েছে, তখনকার দিনে খুব ভালো বই। আমি ওর কাছে পাঠিয়ে দিলাম। উনি লিখলেন যে তোমার পেপার তো ঠিকই আছে, কিন্তু তুমি ইনকমপ্লিট, তুমি নিজেই লিখছো এটা ইনকমপ্লিট, তুমি কমপ্লিট করো, তখন আমি নিশ্চয়ই ছাপাবো। আরে কমপ্লিট আমি করতে পারছি না। তখন ফিজিক্যাল রিভিউ থেকে রিপোর্ট এলো, সেই অনেক দিন পরে, যেরকম তোমার পেপারটা ভেরি রেকমেন্ড করেছি ফর পাবলিকেশন। আমরা খুব দুঃখিত যে এত দেরি হলো। নর্মালি সেন্টেন্স হলো, নর্মালি আমরা যেসব রেফারি বিশ্বাস করি যে তাড়াতাড়ি দেখে রিপোর্ট দেবে, তাদের কাছে পাঠাই, কিন্তু এখানে দেখা যাচ্ছে দেয়ার হ্যাজ বিন অ্যান এক্সেপশন। Some sort of an apology. আচ্ছা, তারপরে হলো ইন্ডিয়ায় কোনো ভালো রিসেপশন, মানে ভালো মতো রিসেপশন দেয়ারই তো লোক ছিল না। তখন একে মনে করা হতো আমাদের প্রফেসর সাহা এবং প্রফেসর বোস, যেরা ফিজিক্স বলতে তার সবই কিছু বোঝেন এবং ওদের কথাটাই শেষ কথা। তা প্রফেসর শাহ আমাকে যখন ওই অ্যাসোসিয়েশনের কনফার্মেশনের প্রশ্ন এলো, তখন তার ভেতরে উনি এই 1 বছর ভিতরে উনি ডিরেক্টর হয়ে এসেছেন। উনি আমাকে বলে যে তুমি কি করছো, জেনারেলিটিতে কাজ, এসব তো আমি জানি না। দেবিদার বাবুকে ডেকে বলে যে দেবিদাস তুমিও কাজকর্ম জানো, বোঝো? না, আমিও তো কাজকর্ম জানি না, বুঝি না। তাহলে বলে যে তুমি একটু তাহলে বলো তো, আমাদের বুঝিয়ে বলো তুমি কি করছো। আমি অনেক পরিশ্রম করে ইটি করে 2 ঘন্টা, মানে খুব পেশেন্টলি বসে শুনেছিলেন, 2 ঘন্টা ধরে বললাম একেবারে শুরু থেকে যে এই করেছি। উনি খুব ক্রিপ্টিকলি বার করলেন, দেখো আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমার তো মানে আমার পেশেন্স শেষ হয়ে গেছে, এত পরিশ্রম করে আমি এত সোজা করে বললাম, কিছুই বুঝলাম না। কেন বুঝলেন না, আমি তো তা বুঝলাম না। বলেছি তার ভিতরে তো আমার মনে করে না। তা উনি খুব বোধহয় তার ভিতরে একটু টন্ট ছিল, কিন্তু উনি যা বললেন সেটা খুব হিউমারাস। দেখো তুমি তো এই দিয়ে নাড়াচাড়া করছো, কাজে তোমার মনে হচ্ছে খুব সোজা, কিন্তু আমি তো এইসব জিনিসগুলো কোনোদিন নাড়াচাড়া করিনি, কাজে আমি কিছুই বুঝতে পারি। তাহলে কি করে তুমি আরো 2টো লেকচার দাও, ঠিক আছে? কিন্তু তারপরে আমি ওর এবং এর ভিতরে উনি বলছেন যে দেখো জেনারেলিতে কাজ করে কোনো লাভ নেই, এতে কেন কাজ করছো, এর চেয়ে তুমি দেবীদাসের সঙ্গে কি করো, একসঙ্গে কাজ করো। আর দেবীদাস বাবুর সঙ্গে একসঙ্গে কাজ করা তো মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং কাজ বন্ধ করে দেয়। কিন্তু তারপরে উনি চরম চাপ দিলেন, ওই আর 2nd 3rd লেকচার আর হয়নি। উনি কাউন্সিলের মিটিং যখন আসলো, তখন আমাকে কনফার্ম না করে, উনি বলছি কাউন্সিল রেজলিউশন, কিন্তু উনি তখন অল্প রেজলিউশনটা হলো his probationary period is extended for another 6 months. তারপরে আমি তো আমি ওর সঙ্গে ঠিক আমি যে দেখা করতে চাইনি, ওর সঙ্গে দেখা হলো এক জায়গায় মোটামুটি আগে। উনি বললেন দেখো ওইসব চলবে না, তুমি ওই যে নিজের ইচ্ছে মতো কি কাজ করছো সেসব চলবে না, আমাদের এখানে তোমার দেবীদাসের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, আর না হলে তুমি অন্য জায়গায় চাকরি। তবে 6 মাস সময় দিয়েছি।
চাকরি খুঁজে এখন, তখন তো এখনকার মতো এত অ্যাভিনিউ ছিল না, একবার তো আফসোস করে যে ঘুরে এসেছি, আবার কলেজে গেলে তারাও বোধ হয় চাকরি দেবে না, যে লোকটা আবার এসেছে কেন, কি করি। আমি দেখলাম যে আমি গিয়ে বললাম, পরের দিন একটু অনৈতিক কাজ করলাম। আমি ডক্টর বাসুদেবের একটা না দুটো পেপার ইন্ডিয়ান জার্নাল ফিজিক্সে পাবলিশ হয়েছিল, তার কপি নিয়ে, যেখান থেকে উনি প্রায় কপি করেছেন সেই ফিজিক্যাল রিভিউ সেই পেপার, এই নিয়ে ওর কাছে উপস্থিত বিকাশবাবু এই ধরনের কাজটা করতে হবে। আমি গিয়ে সাহায্য করি, স্যার আপনি যখন বলছেন ডেলিটার সঙ্গে কাজ করতে, তখন তো আমি কাজ করতে পারি, কিন্তু আপনি দেখুন উনি কী কাজ করছেন, প্র্যাকটিক্যালি হিজ কপি স্ট্যান্ডার্ড পেপারস। এই কাজ করলেই তো স্যার কাজকর্ম বন্ধ হয়ে যায়। উনি প্রথমে একটু চোখ রেখে থাকবেন, হ্যাঁ দেবীদাস আজকাল এইসব করছে। আমি ভাবলাম যে আমি ওইটা পেয়ে গেলাম, কিন্তু তার পরবর্তী ই কমপ্লিটলি চেঞ্জ হিজ স্ট্যান্ড। উনি বলেন যে সে দেবীদাস করছে, তুমিও তো এইসবই করছো। আমি আমি একটা খুব ভালো কাজ করছি এরকম ক্লেম আমি করবো না, কিন্তু আমি তো নকল করছি না। যাই হোক, আমি তো নিজে চিনতে হবে। দাদা তুমি যা ভাবছো সেরকম নয়, গুড ওয়ার্ক ইজ নট সো প্লেন্টিফুল। ঠিক এই ল্যাঙ্গুয়েজ, গুড ওয়ার্ক ইজ নট সো প্লেন্টিফুল, দে আর অল অফ ইউ স্ট্যান্ড অন দ্য সেম। ও একই, তবে হ্যাঁ ঠিক, তুমি এই যে দেবীদাস এই সমস্ত মিশন ফিল করছি, এসব করেও কিছু হবে না, অন্য কোনো বিষয়ে তোমার কাজ করতে পরে। তারপরে আমি না তুমি দেবীদাসের সঙ্গে দেখা করো, দেবীদাস বাবুর সঙ্গে কিছুদিন পরে দেখা করলাম, যে স্যার সারা কিছু বলেছে কাজ করুন। উনি বলেন যে না এখনো কিছু বলেননি, তবে উনি বলেছেন যে কেমিস্ট্রি অথবা স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্সে কাজ করা। আমি আবার প্রফেসর সাহেবকে গিয়ে বললাম যে স্যার আপনি কেমিস্ট্রির কথা বলেন, কেমিস্ট্রিটা আমি কিছুই জানি না, পাশে কোনো না করে যেভাবে ছেলেরা পাস করে কোনো না করে পাস করেছি, তারপরে ফিজিক্যাল কেমিস্ট্রি কল্যাণী পাস করেছি, কেমিস্ট্রি প্রপার হিস্ট্রিটা জানি না। তখন উনি একটা আমাকে একটা কমপ্লিমেন্ট দিলেন, তুমি অঙ্ক জানো, অঙ্ক যে জানে সে যে কোনো বিষয়ে কাজ করতে পারে। ওর তো সব রায় দেখা হয়ে যাচ্ছে, মানে ওর পরে তো আর কোনো আর্গুমেন্ট চলে যায়, আর বুঝলাম যে আর কিছু কাজ করতে পারে। তা তোমার কেমিস্ট্রিতে কিছু জানতে হলে প্রফেসর প্রিয়দা রায় এখানে প্রফেসর আছে, ওর কাছে যাও। তারপর আমি তো প্রফেসর রায়ের কাছে গেলাম। এদিকে এরপরে এসসিএর সাথে কাউন্সিলের আর একটা মিটিংয়ে বলা যে he's confirmed his post on condition that he continues to work on problems to be suggested by the director and head of the department. এটা চিঠিতে লেখা ছিল? হ্যাঁ চিঠি এখনো আছে আমার কাছে। যাই হোক, একটা কনফারেন্সের তো পেয়েছি, এরপরে দেখা যাক কি করা যায়। যাই হোক, কিছু করতে বললেন কেমিস্ট্রি সম্বন্ধে, উনি কতগুলো বলেছিলেন, প্রিয়দাবাবু আমাকে কতগুলো নাম বলেছিলেন, এই পাউলিন, কুলসন, যে এদের পেপারটা দেখো। আমি কুলসনের একটা পেপার দেখলাম যে উনি করেছেন, তার ভিতরে কেমিস্ট্রি কিছুই নেই, উনি ফ্রি ইলেকট্রন নেটওয়ার্ক অ্যাপ্রক্সিমেশন করে তারপরে সেটা কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করেছেন। সেটা কিছুই না, মানে ইলেকট্রনের মোশনটা তিনটে কল্পনা করেছেন যে তিনটে ইন্ডিপেন্ডেন্ট মোশনের কম্বিনেশন ইন 3 অর্থোগোনাল ডিরেকশন। এই করে উনি বলেছেন যে এটা আমার এই মেথডটা হয়তো পিওর মেটালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, কিন্তু অ্যালয় টালারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না।
আমি খুব সামান্য একটা জিনিস করে দেখলাম যে ওটা আর্গুমেন্ট দেওয়া যায় যে খুব মারাত্মক কিছু অবস্থা না হলে অ্যাপ্লাই করা যায়। একটা আপনাকে ইন্টারাপ্ট করছেন, মানে একটু অবাক লাগছে বলে, যে আপনি জেনারেটরিতে কাজ করছিলেন, সেখান থেকে আপনাকে হঠাৎ এরকম একটা জিনিস করতে প্রায় বাধ্য করা হচ্ছে আর কি। তা এখনকার যুগে তো এটা ভাবাই যায় না, মানে স্পেশালাইজেশন লোকে এত স্পেশালাইজ যে একটু এদিক ওদিক যায় না কেউ, সেখানে আপনি ওইরকম একটা জায়গা থেকে সরাসরি এখানে এসে কাজ করছেন। এই সময় আপনার মানে মনের অবস্থাটা কিরকম ছিল? মনের অবস্থাটা খুব ডিপ্রেস। প্রথমে আমার মনের অবস্থা ছিল ওই যে গিভ দি ডগ এ ব্যাড নেম বিফোর ইউ হ্যাং, যে প্রফেসর শাহ এটা করেছে যে আমি এখন 1 বছর 2 বছর কিছুই করতে পারবো না, তখন উনি অনায়াসে বলতে পারবেন এই তো অপদার্থ। তো তখন আমার রাইটলি আর রংলি এইটা মনে হয়েছে যে প্রফেসর শাহ আমার প্রতি বিতরণ যে কোনো কারণেই হোক আমাকে উনি তাড়িয়েই দেবেন। কিন্তু যাই হোক তবু আর কি উপায় তো নেই, মানে আমার তো সেই যে প্রাণের দায় করে তো ফলশ্রুতি ওই কুলসারের পেপারটা দেখলাম এবং কিছু কিছু, এবং ওটা খুবই হলো যে কুলসার ওটা মিন টাইম বোধ হয় প্রফেসর শাহ মারা গেলেন, প্রিয়দারা হয়ে গেলেন অনারারি ডিরেক্টর। তা গুলশান ওটা শুধু পাবলিশ হলো না, গুলশান তারপরে একটা পেপারে বললেন যে এরকম আমি ভেবেছিলাম যে ওটা পিওর মেটাল ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু এইরকম রায়চৌধুরীর একটা নোট থেকে দেখা যাচ্ছে যে ওটাই তার ওয়াইডার কেসে অ্যাপ্লিকেবল বলে উনি ওটা আমাকে করে অনেকবার রেফার করেছেন। সেইটা আমি প্রিয়দাবাবুকে দিয়ে দেখালাম। প্রিয়দাবাবু গুলশানকে উনি মানে he was interested in theoretical chemistry, কিন্তু ন্যাচারালি কোয়ান্টাম মেকানিক্সে তখন কেমিস্ট্রি একজনের পুরো কেমিস্ট্রি কোনো আইডিয়া ছিল না, কাজে গুলশান এর কাজ রেফার করেছে এইরকম ভাবে নিশ্চয়ই একটা ভালো কাজ। উনি খুব অ্যাপ্রিসিয়েট করলেন এবং উনি লোকমধ্যেও আর টের পেলাম যে উনি লোককেও বলে বেড়াচ্ছেন যে আমার অ্যাকচুয়ালি কিন্তু খুব ভালো কাজ করছে, এবং আমাকে উনি ওদের মানে সেন্স অফ প্রপোর্শন কীরকম উনি আপনি বলেন যে তুমি তো খুব ভালো কাজ করছো, তখন আবদার সালাম রেফারেন্স করেছে, তুই এই তো এই ছেলেটা অল্প বয়সে রেফারেন্স হয়ে গেছে, তুই রেফারেন্স করতে চেষ্টা করো। একেবারে আমার চাকরি যায় থেকে আমি রেফারেন্স করতে আমি তখন দেখলাম যে আমার সে কনফার্মেশন এটা যাই থাকুক, আমি এখন টিপ ডিগ্রি শাহ মারা গেছেন, টিপ ডিগ্রি যা কিছু করতে পারি, কারণ কিছু করার মতো সাহস হবে না। এই মানে আর কি এই আর কি এই আমার ম্যাচিউরিটি ফুললি ফ্রি হয়ে গেলাম আমি। আর ওদিক থেকে ওই পেপারটা, ওই যে রায়চৌধুরী কৃষ্ণের পেপারটা, রতনলাল ব্রহ্মচারীকে তোমরা জানো না বোধ হয়, ও এখন স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে আছে, ওই বাঘ ভালুকে ফেরোবেন সম্বন্ধে শেষ করে দাম করেছে। কিন্তু তখন ওর কেরিয়ার স্টেইন, ও খুব প্রফেসর বোসের পেছনে ঘুরত, পাস গ্রাজুয়েট ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। প্রফেসর বোস ওকে জর্ডানের কাছে পাঠিয়ে দিলেন যে এই ছেলেটার দেখো কিছু করতে পারে। ও জর্ডান ও কিছু ওখানে করতে পারেনি, কিন্তু ও একটা চিঠি লিখে জানালেন এরকম প্রফেসর জর্ডানের সেমিনারে আপনার পেপারটা পড়া হয়েছে, এবং তখন প্রফেসর জর্ডান এবং আরেকজন ছিলেন প্রফেসর হেকম্যান, এখানে বুঝি যে এরা দুজনেই খুব হাইলি অ্যাপ্রিসিয়েটিভ টোনে কাজটা। এইটা হলো রিয়েলি মাই ফার্স্ট রিকমেন্ডেশন। কিন্তু ওরা আপনাকে ডাইরেক্টলি কোনো চিঠি লিখেনি। হেকম্যান হ্যান্ডবুক ডট ফিজিকে একটা কসমোলজি সম্বন্ধে লিখেছিলেন, রিভিউ লিখেছিলেন, তাতে আমার কাজটাকে রেফার করেছিলেন। আর পরে যখন ড্যালাসে হেকম্যানকে মিট করি, হেকম্যান বলেছিলেন যে আই লাইক ইউর ওয়ার্ক ভেরি মাচ। শুনছিলাম যে ভারতবর্ষের যে যারা জেনারেটিভিটি করতেন, আমি ঠিক জানি না তাদের নাম সময়, তাদের কাছ থেকে কি ধরনের রেসপন্স? তাদের কাছ থেকে তো প্রফেসর বোস তো যদিও ঠিক জেনারেল রিলেটিভিটি কিছু করেননি,
কিন্তু তাহলে ওর ইউনিফাইড ফিল্ড থিওরিতে করেছেন এবং সামহাও আইনস্টাইনের সঙ্গে ওর নাম অ্যাসোসিয়েট হয়। লোকে ভাবতো যে ইনি জেনারেল ইলেকট্রিকের একজন ওস্তাদ, কিন্তু ওর রিয়াকশন তো বললাম যে আর প্রফেসর শাহ রিয়াকশন তো বলেছি। আর প্রফেসর এনার্সের রিলেটিভিটিতে কাজ করতেন ঠিকই, কিন্তু উনি রিয়েলি হি ল্যাকড সামহাউ সেলফ কনফিডেন্স। কাজে ওনার যে ওটা বলা যেটা ভালো কাজ করা হয়েছে এটার মতো ওর ছিল না। আবার ফিজিক্যাল রিভিউতে পাবলিশ হয়েছে, তাহলে নিশ্চয়ই কাছ থেকে ফেলে দেওয়া হতো, এইরকম একটা অ্যাটিটিউড ছিল। কিন্তু অন্যান্য স্টেটে ধরুন মানে ভারতবর্ষে অন্য জায়গায় না, অন্যান্য স্টেট থেকে যেটা হলো সেটা আরো পরে, কিছুকাল পরে এরকম সেটা জয়ন্ত নালিকের সঙ্গে পরিচয় হওয়ার পরে ওর বাবা জিবি নালিকের, তিনি জেনারেল ছিলেন, উনি বোধহয় আমাকে একটা রিপ্রিন্ট চেয়ে পাঠিয়েছিলেন এবং তাতে কোথায় লিখেছিলেন যে মাই সান জয়ন্ত, জয়ন্ত তখন মোটামুটি নাম করেছে, এই যে কেমব্রিজ, সেই তোমার কাজ সম্বন্ধে খুব হাই ওপিনিয়ন। আচ্ছা, এইটাই কি আপনার, এই কাজটাই কি ডিএসসি তে জমা দিয়েছিলেন আপনি, রায়চৌধুরী ইকুয়েশনটাই? দিস ওয়াজ দি মেইন পেপার, আরো কয়েকটা পেপারটা সঙ্গে ছিল। এটা কত সালে করেছিলেন এটা? আমি ডিএসসি পেয়েছি 59-এ সাবমিট করে বোধহয় 60-র শেষে পেয়েছি। তখন কি আপনি কাল্টিভেশনে অ্যাসোসিয়েটেড? তখন তো আমি কাল্টিভেশনে বেশ কনফিডেন্ট ভাবে আছি, তবে আমার পজিশন হলো রিসার্চ অফিসার। স্যার একটা জিনিস সেটা হচ্ছে যে আপনার এই কাজটা তো 53-তে পাঠিয়েছেন, তারপরে 55-তে পাবলিশ হলো, কিন্তু তারপর থেকে হকিংয়ের যে কাজটা সেটা তো অনেকটা সময় পরে। এই সময়টা জুড়ে আপনি কিরকম ধরনের ভাবনা চিন্তা করছিলেন এবং আমার ভাবনা চিন্তা খুব রং ডিরেকশনে গিয়েছিল। আমার ভাবনা চিন্তা সবসময় ছিল যে একটা ওই রোটেটিং সলিউশন তৈরি করব যেখানে সিঙ্গুলারিটি নেই, এক্সপেনশন আছে, মানে মানে গেডেলের দোষগুলো থাকবে না, ক্লোজ টাইম লাইন থাকবে না, স্টেশনারি কন্ডিশন থাকবে না, এক্সপেনশন থাকবে, কিন্তু রোটেশন উইল গিভ মেক ইট সিঙ্গুলারিটি ফ্রি এবং ইত্যাদি ইত্যাদি। তবে যদি এটা করতে পারি তাহলে তো ওই বাউন্স কন্ডিশনের সঙ্গে অন্য ফিজিক্সের এই মোটামুটি, কিন্তু সেটা কিছুদিন পরে আমি হতাশ হয়ে গেলাম যে এটা করতে পারছি না। তারপরে যখন গেরোজ, হকিং, পেনরোজ এদের কাজগুলো এলো, সেখানে তো রায়চৌধুরী ইকুয়েশনটা একটা সেন্ট্রাল জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা নিল ওদের কাজে। তো সেটার সম্বন্ধে আপনার কীরকম মনে হয়েছিল? সেটা প্রথম আমার পরিচয় হলো সেটার সঙ্গে। আমি তখন মেরিল্যান্ডে ছিলাম 64-এর ফল থেকে, 64-এর সেপ্টেম্বর থেকে 65-এর, সেই সময় সামা মেরিল্যান্ড ভিজিট করতে এসেছিলেন এবং উনি তখন হকি ওয়াজ টোটালি আননোন। তখন উনি বললেন যে আমার একজন ছাত্র হকি, সে এইরকম একটা কাজ করেছে, এবং তখন আমি বললেন যে এরকম যেহেতু রায়চৌধুরী সেইটা ইউজ করে, সেইটা আমি তখনই করলাম যে এরকমই হবে। কিন্তু আমি দেখলাম যে সেটা হকির প্রথম কাজটা খুবই স্পেশালাইজড, মানে হোমোজিনাইটিটা ধরে নিয়েছে এইরকম। কাজে তখনও যে এরকম চমকপ্রদই হবে তা নয়। পরে যখন আস্তে আস্তে ওদের কাজ পাবলিশ হলো তখন আমি অনেকটাই আমার বিদ্যাপতির বাইরে চলে গেল, টু ভেরি ফ্র্যাঙ্ক। কারণ ওরা ওই সব টপোলজি আনলেন আর আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না। এমনি বুঝলাম যে সিঙ্গুলারিটি ডেফিনেশনটা ওরা যে বদলেছেন সেটা বুঝলাম, কিন্তু তারপর এক্সাক্ট যে প্রুফস অফ দি থিওরেমস সেটা বুঝতে পারিনি। এবং কাজে আমি ঠিক আমি বাদ করে দিচ্ছি। আমি আর আপনি সেই সময় কি ধরনের চিন্তা ভাবনা করছিলেন?
আমি তখন খুব সাধারণ চিন্তা ভাবনা করছি যে জেনারেলিতে সাধারণ প্রবলেম যে সমস্ত কিংবা জেনারেলিতে ধরো কিছু দিন আমি ছিলাম, ওরা একটা করেছিলেন মিস্টার হুইলার, নাম দিয়েছিলেন অলরেডি ইউনিফাইড ফিল্ড থিওরি। সেটা হলো যে যদি ভ্যাকুয়াম হয়, একটা কোনো চার্জ নেই, ম্যাটার নেই, সেখানে আইনস্টাইন ম্যাক্সওয়েল ইকুয়েশনটা এমনভাবে লেখা যায় যাতে তোমার তোমার অলরেডি ইউনিফাইড ফিল্ড যাতে ওরা ওই মেট্রিক টেন্স মেট্রিক টেন্সের টার্মসে সব কিছু করা হয়। এটা তো ওরা নাম দিয়েছেন অলরেডি ইউনিফাইড ফিল্ড ছিল, এবং আমি ওইটার বেসিসে গোটা 3-4 পেপার আমি করেছিলাম, একেও বলেছিলাম, ওই বিদ্যুৎও করেছিল এইরকম। তারপরে ওই এর সঙ্গে আবার ওই চার্জ থাকলে একটা রেজাল্ট ছিল এর ডক্টর দত্ত মজুমদারের রেজাল্ট ছিল কতগুলো ধরে, কতগুলো স্পেশাল কেস ধরে যে ইকুইলিব্রিয়াম যদি চার্জ ম্যাটার থাকতে হয় তাহলে চার্জ ডেন্সিটি আর ম্যাটার ডেন্সিটি মাস্ট বি ইকুয়াল। আমি ওটা দেখালাম যে ওটা অনেক ওই সমস্ত ওয়াইডার কেসে ওই রেজাল্ট, এবং এটা সিঞ্জকে পাঠিয়েছিলাম। সিঞ্জ ওটা রয়্যাল সোসাইটিতে কমিউনিকেট করতে বলেছিলাম, সিঞ্জ ওটা রয়্যাল সোসাইটিতে কমিউনিকেট করেছে। এটা আমার এর সঙ্গে, এটা উৎপলের সঙ্গে। আচ্ছা, আপনি প্রেসিডেন্সি কলেজে কবে পড়াতে শুরু করলেন? প্রেসিডেন্সি কলেজে আমি পড়াতে শুরু করলাম 61-এর জুলাই থেকে। আচ্ছা, একটা প্রশ্ন আমাদের অনেক সময় জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যে আপনি দীর্ঘদিন ধরে প্রেসিডেন্সি কলেজে পড়িয়েছেন এবং আমাদের যারা এখানে আছি সবাইকে এমএসসিতে পড়িয়েছেন, তো তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াবার কথা ভাবলেন না কেন? কেউ আমাকে চাকরি দিল না, অ্যান্সারটা খুব সোজা, কেউ আমাকে চাকরি দিল না। ক্যালকাটা ইউনিভার্সিটিতে একবার অ্যাপ্লাই করেছিলাম, তখন ওরা বোধ হয় আমাকে 2 ইয়ার কি চাইছিল। তখন ডক্টর NN দাশগুপ্ত রিটায়ার করে, ওইখান থেকে রিটায়ার করে উনি পেলেন, এবং শুনেছি যে ডক্টর দাশগুপ্তের সঙ্গে তৎকালীন ভাইস চ্যান্সেলর ফ্রেন্ডশিপ ছিল। আর তাছাড়া তার চেয়েও বড় কথা যে আমাকে বোধ হয় তখনও এদের মহলে পাত্তা দেওয়া। রিসার্চ ইনস্টিটিউট তখন ছিল কোথায়? অ্যাসোসিয়েশন থেকে তো আমি প্রায় মানে এ পথ আমার রুদ্ধ, কারণ ডিএসসি পেলাম পরও কেদারেশ্বরবাবু তখন ডিরেক্টর হয়ে এসেছেন। কেদারেশ্বরবাবু সিম্প্যাথেটিক ছিলেন, রিসার্চ অফিসার থেকে আমাকে একটা লিডারশিপে প্রমোশন দিতে চেষ্টা করেছিলেন, কিন্তু প্রফেসর এক্সট্রিমলি হস্টাইল। মানে অন্য প্রফেসররা বললেন যে ওর একটা ডিএসসি রিপোর্ট ভালো এসেছে বলেই আপনি ওকে একটা প্রমোশন দিতে চান, আমাদের অনেক ছেলে ওরকম ডিএসসি টেস্ট দিলে হয়তো তাদের তাদের এরকম তো আউট অফ টাউন প্রমোশন দেওয়া ঠিক না। আর দেবিদারবাবু বললেন যে আপনি যদি প্রমোশন দিতে চান তা দিতে পারেন, কিন্তু নট ইন মাই ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে ওর কোনো স্থান নেই। আমি দেখলাম ব্লক, তখন কী করবো? তখন প্রথমে দুর্গাপুর রিজিনাল ইঞ্জিনিয়ারিং কলেজটা হয়েছিল, সেইখানে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে পেয়েছিলাম। প্রফেসরশিপের অ্যাপ্লিকেশন করেছিলাম, ওরা মৃগাঙ্ক সিংহকে প্রফেসরশিপটা দিল, আমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ উইথ এনহান্স স্টার্টিং স্যালারি। তা আমি তখন সত্যেনবাবুকে আর একটা কন্ট্যাক্ট দিলাম, সত্যেনবাবুকে গিয়ে বললাম যে স্যার, তখন উনি প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশন, স্যার এরকম দুর্গাপুরে একটা চাকরি পাচ্ছি, কিন্তু দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে তো আমার যেরকম লাইনে কাজকর্ম করছি তো আমার কাজকর্ম বন্ধ হয়ে যাবে, আমাকে কোনো একটা কলকাতায় করতে পারেন না, অ্যাসোসিয়েশনে হোক। অথবা তখন একটা গুজব রটেছিল যে ওর ডিরেক্টরশিপে
একটা থিওরিটিক্যাল ফিজিক্স ইনস্টিটিউট কলকাতায় হবে, অথবা আপনার ইনস্টিটিউট। বলি না ও সব নিচ্ছে, ও কোনো হচ্ছে না। আর তুই দুর্গাপুরে যেতে চাচ্ছিস সেটা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে, সেটা হচ্ছে একটা টেকনোলজিক্যাল ইনস্টিটিউট, সেখান থেকে তো খুব ভালো ভালো ফিজিক্সের কাজ বেরিয়েছে। তুই যা ভালো কাজ করবি, সেই একটা ভারতবর্ষে সেই ট্র্যাডিশনটা বিল্ড আপ কর। আমি কথা শুনে আমি ই করলাম যে কি করি এখন। তখন রাজেন্দ্র আড়াইশের গুপ্ত আমাকে একদিন পাঠালেন লোক দিয়ে। উনি বললেন যে দেখো তুমি তো দুর্গাপুরে চাকরি পেয়েছো, ওখানে ওরা যা স্টার্টিং স্যালারি দিচ্ছে তা তো এখানে তোমাকে দেবে না, কিন্তু যাই হোক তুমি কি প্রেসিডেন্সি কলেজে প্রফেসরশিপ একটা খালি আছে, সেটা ইন্টারেস্ট খুব বেশি রকম ইন্টারেস্টেড, আমি অ্যাপ্লাই করবো, তাতে যদি আমার কিছু টাকা স্যাক্রিফাইস করতে হয় এবং উনি উৎসাহে আমি অ্যাপ্লাই করলাম এবং চাকরিটা পেয়েও গেলাম। কোন বছরে? এটা 61 দিয়েছি।